ফাঁসি হয়নি, যাবজ্জীবন কারাদণ্ড, তো সেই ক্ষেত্রে তাকে তদন্ত করে এই যে টোটাল যারা কানেক্টেড ছিল এই ক্রাইমের সঙ্গে সেগুলো বেরোনোর একটা রাস্তা আছে। মানে বিচারটা আমাদের এখনই শেষ হয়ে যায়নি, তো সেই রিয়েল কালপ্রিট গুলোর কিন্তু সামনে আসাটা খুব দরকার। সেই পোস্টমর্টেম যেটা রিপোর্ট সেটা থেকেই বোঝা যাচ্ছে যে একাধিক মানুষ সেটার সঙ্গে জড়িত। কেন শুধুমাত্রই একজনকে স্কেপগোট সাজানো হলো, সেই প্রশ্ন তো মানুষ বহুদিন ধরেই করে গেছে। কিন্তু একা একজনকে বাঁচিয়ে দিয়ে কিন্তু সরকার বাঁচানো যাবে না, কারণ এই সরকারের ভিতরে যে গুণগুলো ধরে আছে সেগুলো একটা একটা করে মাথাগুলোকে কিন্তু তুলে নিয়ে এসে তদন্ত করতে হবে। সেই রক্ষক ভক্ষক এই সরকার যে আমাদের রক্ষা করবে, সেই যে ভক্ষক সেটা তো আমরা জানি। ওয়াই জুডিশিয়ারি ইজ ওভারবার্ডেনড উইথ অল দোজ ম্যাটার্স, তার কারণ অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ এই কাজগুলো ঠিকভাবে পালন করে না। সরকার যে রক্ষক মানে পুলিশ যার আজকে রক্ষা করার কথা সে নিজেই ভক্ষক। আজকে ফাঁসি হলো না সঞ্জয় রায়, যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিলেন, কি বলবেন? হ্যাঁ, অনারেবল জাস্টিস যেটা মনে করেছেন, জজ সাহেব যেটা মনে করেছেন, অবশ্যই সেটাই অর্ডার দিয়েছেন। সেটাতে আমি খুশি ব্যক্তিগতভাবে, তার কারণ এর পিছনে যারা বেসিক্যালি এতগুলো টিম ওয়ার্ক, এটা যেখানে অভয়ার মা নিজে দাবি করছেন যে কমপক্ষে 50 জন অ্যারেস্ট হতেন, কমপক্ষে 50 জন, তাহলে এবং আমাদের যিনি প্রাক্তন পুলিশ কমিশনার শ্রী বিনীত গোয়েল, তাকে তদন্ত করা হয়নি সেক্ষেত্রে। তো যেহেতু ওনার ফাঁসি হয়নি, যাবজ্জীবন কারাদণ্ড, তো সেই ক্ষেত্রে তাকে তদন্ত করে এই যে টোটাল যারা কানেক্টেড ছিল এই ক্রাইমের সঙ্গে সেগুলো বেরোনোর একটা রাস্তা আছে। মানে বিচারটা আমাদের এখনই শেষ হয়ে যায়নি। আমি বিচারের দিক থেকে বলছি, মানে লিগালি যদি আমি ব্যাপারটাকে ইলাবোরেট করি বা এটাকে ইলাস্ট্রেশন করি, তাহলে সেই হিসাবে আমি মনে করি অ্যাজ এ লয়ার এবং আইনের ছাত্রী হিসেবে আমি মনে করি ভেরি মাচ সাংবিধানিক জজ সাহেব যে রায়টা দিয়েছেন। এবং কারণ ফাঁসিটা অবশ্যই সলিউশন কখনোই হয় না, তবে মানুষের মনে ভয় ধরানোর জন্য যারা এই ধরনের অপরাধী তাদের অবশ্যই ফাঁসি সাজা হওয়াটাই উচিত। কিন্তু যেহেতু সঞ্জয় রায় এই ক্ষেত্রে আমাদের স্কেপগোট আমরা বলছি, কারণ তুরুপের তাস যেটা আমরা জানি, তো সেই ক্ষেত্রে যারা রিয়েল কালপ্রিট, তো সেই রিয়েল কালপ্রিট গুলোর কিন্তু সামনে আসাটা খুব দরকার। তো সেই কারণে যেহেতু আজকে এই জিনিসটাই অর্ডারটা হয়েছে যে যাবজ্জীবন, এবার তারা অ্যাপিলে ডেফিনেটলি আসবে, অবশ্যই যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে অ্যাপিলে আসবে। কিন্তু তদন্তটা মানে ভালো করে আবার ইনভেস্টিগেশনের জন্য চাওয়াটা যেটা অভয়ের মা বাবা চাইছে, সেই জায়গাটা কিন্তু খুব ভালো হলো। কারণ তারা যদি একটা প্রেয়ার করে যে সঞ্জয় রায়কে তদন্ত করে এই কেসের সঙ্গে যারা মূল আসামি, মূল যারা কালপ্রিট, তাদেরকে বের করে নিয়ে আসা দরকার, সেই সুযোগটা কিন্তু আমাদের হাতে টিল ডেট থেকে গেল। এটাতে আমি খুশি, কারণ আমরা এটাই ভয় পাচ্ছিলাম যে ফাঁসি দিয়ে তাকেই মেরে দিল। আলটিমেটলি যে লোকরা কানেক্টেড মানে আরজিকর হাসপাতালের ভিতরে, সেগুলো আলটিমেটলি কোনোদিনই আর বেরোবে না, তাহলে সত্যটা আর উদ্ঘাটিত হতো না, সত্যটাকে পুরোপুরি বালিচাপা দিয়ে দেওয়া হয়ে যেত। বালিচাপা তো পড়লো না, সত্যটা উঠে আসার সুযোগ এখনো আছে। তো মানুষ হিসেবেও আমি সেই কারণে খুশি। অনুমান করা হচ্ছে আরো অনেকে যুক্ত এই কাণ্ডের সাথে, তো ভবিষ্যতে কি সঞ্জয় রায়কে আবার ডাকা হতে পারে? অবশ্যই তদন্ত অনুযায়ী অভয়ার মা বাবা, তার প্যারেন্টস, তারা যেটা আজকে দাবি করেছেন, আজকে রিপাবলিকে বসে তারা নিজেরাই বলেছেন যে শুধু ছেলে মেয়েকে লেখাপড়া শেখালেই হয় না, প্রভাবশালীও হতে হয়। তার কারণ শুধুমাত্রই শিক্ষা, শুধুমাত্রই লেখাপড়া শেখানো, সেটার মাধ্যমে শুধুমাত্র ছেলে মেয়েকে তারা এগিয়ে নিয়ে যেতে কিন্তু পারে না। আদার দ্যান পাওয়ার, মানে ক্ষমতা এবং প্রভাবের কতটা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে অবশ্যই তারা যখন রিইনভেস্টিগেশন এবং ফ্রেশ ইনভেস্টিগেশনে যখন প্রেয়ার করছেন এবং তারা বলছেন যে তারা ইনভেস্টিগেশন প্রসেসের মাধ্যমে কোনো মতেই খুশি নয়, তো ডেফিনেটলি আমি সেটা অবশ্যই সেই ক্ষেত্রে সঞ্জয় রায়কে ফার্দার তদন্ত করার, ইনভেস্টিগেট করার অবশ্যই সুযোগ সেই ক্ষেত্রে আমাদের আইনের দরজায় থেকেই যায়। সঞ্জয় রায় বলেছেন যে জোর করে তাকে নাকি কাগজে সই করানো হয়েছে, কি করে সম্ভব? দেখুন, আজকে এটা সম্ভব হতেই পারে সঞ্জয় রায়কে যখন, কারণ কি তিনি তো বারবার বলেছিলেন যে বিনীত গোয়েলকে তদন্ত করা হোক, সঞ্জয় রায় তো বারবার বলেছিলেন যে বিনীত গোয়েলকে ইনভেস্টিগেশন করানো দরকার। বারবার করে এটা বলার পরেও মানে কি কারণবশত তাকে এখনো পর্যন্ত বিনীত গোয়েলকে কোনো রকম ভাবে তদন্তই করা হলো না, ডাকাই হলো না। আসল যে লোকগুলোর মূল যে মাথাগুলোর নাম বারবার করে সঞ্জয় রায় প্রেজেন্ট ভ্যান থেকেও বলছিল, সেগুলোকে অবশ্যই তদন্ত করা দরকার। কারণ এই ধরনের ঘটনা যেখানে ডাক্তার বলবে, দেখুন এই জিনিসটা একজন ডাক্তার, আমাদের এখান থেকে ডাক্তার ইউনিয়নের যারা নেতা, তারা আজকে কিন্তু বলছে যে ডিএনএ স্যাম্পল যেটা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু মানে মহিলাও পাওয়া যাচ্ছে, মহিলারও স্যাম্পল পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা তো বোঝাই যাচ্ছে, যদিও দ্বিতীয়বার ইনভেস্টিগেশন মানে করানোর জন্য বা দ্বিতীয়বার পোস্টমর্টেম আমাদের হতে দেওয়া হয়নি অভয়াকে, জোরপূর্বক বডিটাকে তাড়াতাড়ি করে পুড়ে দেওয়া হয়েছে, তবুও ওই একবার যেটা কোনো রকমেই একমাত্র
বডিটাকে মানে পোড়ানো হলো একবার, মানে তার আগে যেটা পোস্টমর্টম, যেটা রিপোর্ট আর কি, পিএম রিপোর্ট, সেই পোস্টমর্টম যেটা রিপোর্ট সেটা থেকেই বোঝা যাচ্ছে যে একাধিক মানুষ সেটার সঙ্গে জড়িত। এটা আমি বলছি না, এটা আমাদের পোস্টমর্টম রিপোর্ট বলছে। তাহলে একাধিক যখন মানুষ জড়িত, তাহলে সেই ক্ষেত্রে কেন একমাত্র সঞ্জয় রায়? আর এই ধরনের একটা মানে খুবই কুরুচিকর এবং ঘটনা, এবং আমি বলার তো কিছু নয়, ব্যাপারটা হচ্ছে অ্যানাটমি। ডাক্তাররা অ্যানাটমিটা নিয়ে পড়াশোনা করে, দে নো বেটার। তো ডাক্তার বাবুদেরও এটাই মত অবশ্যই যে এই ক্ষেত্রে প্রচুর মানুষের মানে কাজ এটা। সেই ক্ষেত্রে কেন শুধুমাত্রই একজনকে স্কেপগোট সাজানো হলো, সেই প্রশ্ন তো মানুষ বহুদিন ধরেই করে গেছে, এবং মানুষ তো সেই কারণেই বারবার করে এটাই চাইছে যে একা একজনকে দাগিয়ে দিয়ে একটা সরকারকে বাঁচিয়ে ফেলার তাগিদ, এটা খুব ভালো তাগিদ, কিন্তু একা একজনকে বাঁচিয়ে দিয়ে কিন্তু সরকার বাঁচানো যাবে না। কারণ এই সরকারের ভিতরে যে গুণগুলো ধরে আছে, সেগুলো একটা একটা করে মাথাগুলোকে কিন্তু তুলে নিয়ে এসে তদন্ত করতে হবে, তদন্ত প্রক্রিয়া চলবে, তারপরেই কিন্তু একমাত্র সুবিচার যেটা হচ্ছে সেটা সম্ভব। এটা যেটা হচ্ছে, আমি সেটাকে কি বলবো, চার্জশিটটাকে তো অভয়ের মা বাবা তো মানছেনই না। অভয়ের মা বাবা তো এটাই বলছেন যে তারা তদন্তে খুশি নয়। তাহলে আমি তো বলার কেউ নয়, এক্ষেত্রে ডিফ্যাক্টর কথাই শেষ কথা হওয়া উচিত অন্তত আমাদের আইনের দোরগোড়ায়। কারণ যদি কেউ ইনভেস্টিগেশন প্রসেস দ্বারা বা চার্জশিট দ্বারা যদি স্যাটিসফাইড না হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রোটেস্ট পিটিশন দেওয়া বা ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার প্রভিশন কিন্তু একজন ডিফ্যাক্টর কমপ্লেনেন্টের, মানে অভয়ের মা বাবার কথা বলছি এই ক্ষেত্রে, তারা ডিফ্যাক্টর কমপ্লেনেন্ট, তো তাদের অবশ্যই থাকে, সবসময় থাকে। আচ্ছা, এবার ডিআর লটারি কাণ্ডে ইডি দ্বারস্থ হাইকোর্টের কাছে কলকাতা পুলিশের বিরুদ্ধে, তবে কি রক্ষকই ভক্ষক? অবশ্যই রক্ষক ভক্ষক, এই সরকার যে আমাদের রক্ষা করবে সেই যে ভক্ষক সেটা তো আমরা জানি। অবশ্যই ক্যালকাটা হাইকোর্টে তারা পুলিশের বিরুদ্ধে মামলা করেছে, অবশ্যই, কারণ পুলিশ ম্যাক্সিমাম সময় যেটা ল অ্যান্ড অর্ডারটা সেটা তো মেনটেন করতে পারছে না, সেটা তো আমরা জানি। এবং পুলিশ অ্যাট্রোসিটির যে ব্যাপারটা আমাদের চলে আসছে বারবার করে, এবং ইনঅ্যাকশন সব সময়টাই আমরা জানি, না হলে এতগুলো ম্যাটার জুডিশিয়ারির কাছে পেন্ডিং কেন? ওয়াই জুডিশিয়ারি ইজ ওভারবার্ডেনড উইথ অল দোজ ম্যাটার্স? তার কারণ অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ এই কাজগুলো ঠিকভাবে পালন করে না, সেই কারণে অবশ্যই সেই ক্ষেত্রে মামলা তারা যখন করেছে সেটা ডেফিনেটলি আইন মোতাবেক তদন্ত হবে। মাননীয় কলকাতা হাইকোর্ট যখন ইজ ইন সেশন অফ দ্য ম্যাটার, তারা ডেফিনেটলি সেটা দেখবে। আমরা যে পুলিশ প্রশাসনের ব্যবস্থা যে ভেঙে পড়েছে সেটা তো আর নতুন করে বলার কিছু জায়গা রাখে না। সব ক্ষেত্রে, স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, নিয়োগ থেকে শুরু করে, পুলিশ দুর্নীতি থেকে শুরু করে, স্যালাইন দুর্নীতি থেকে শুরু করে, ইন এভরি কেসেস, ইন এভরিওয়্যার। তো এটা কোনো কিছু বলার অপেক্ষা রাখে না যে এই যে দুর্নীতিটা এইগুলো চলছে, এবং এই যে সরকার যে রক্ষক, মানে পুলিশ যার আজকে রক্ষা করার কথা, সে নিজেই ভক্ষক আজকে। সুব্রত বক্সির সই জাল করে টিএমসির সাংগঠনিক রদবদলের ভুয়ো নোটিশ, বিরোধীরা বলছেন তৃণমূল জামানা এটাই স্বাভাবিক, আপনি কি মনে করেন? বললাম তো, যে দলগুলো, মানে আগেও আমি বলেছি তোমাদের, ব্যক্তিতান্ত্রিক রাজনীতি করে, যারা দেশের জন্য রাজনীতি করে না বা দলের জন্য রাজনীতি করে না বা মানুষের জন্য করে না, আপামর সর্ব জনগোষ্ঠীর উন্নতির প্রোগ্রেসের রাজনীতি করে না, তারা এটা সই জাল করে তারা নিজেদের মধ্যেই, দেখুন তাদের অন্তর্দ্বন্দ্ব, এটা তো আমরা জানি। আর অন্তর্দ্বন্দ্ব থাকাটা খুব স্বাভাবিক, কারণ এরা ভাবছে কে কত উপরে যাবে, মানে এরা একে অপরের সঙ্গে রাজনীতি করছে। তো বেসিক্যালি এই দলের থেকে এটা আশ্চর্যের কিছু নয়। এবং এই দল বলে শুধু নয়, দেখুন দলটা তৈরি করে মানুষ, শুধু আমরা দলকে বলে দিই, এই যে মানুষগুলো যারা আছেন, মানে পাওয়ার ভোগী আর কি, মানে ক্ষমতা ভোগী, ক্ষমতার লালসায় আর কি মত্ত, তারা এটা অবশ্যই চেয়েছেন যে আজকে ওনাকে ভুয়া একটা নোটিশ দিয়ে তাকে যদি একটা থ্রেট দেওয়া যায়, মানে তাদের মধ্যেই, দলের মধ্যেই আপনি দেখুন কোন রকম সাংবিধানিক যে আইন বা রুল বা এই যে রুল অফ ল বা রুল অফ ডেমোক্রেসি যেটা, সেটাই তারা নিজেরা মেনটেন করছে না। এর চেয়ে খারাপ আর কি হতে পারে? তো এই সরকারের লোকেরা নিজেরাই মাননীয়ার নাম নিয়ে ধমক চমক যে যারা গুন্ডামি ধরুন করেন, মাননীয়া কি সবটা জানেন? মাননীয়ার পক্ষে তো স্বাভাবিক, দেখুন সবটা জানা সবসময় সম্ভব নয়। এই যে যারা গ্রাসরুট লেভেলে দাঁড়িয়ে, মানে লেভেলে দাঁড়িয়ে যারা গুন্ডামি করছে, ধমকবাজি করছে, চমকবাজি করছে, মাননীয়ার নামটাকে ব্যবহার করে, কিন্তু সবটাও মাননীয়ার পক্ষে সবসময় জানা সব, কিন্তু মাননীয়াকে এটা বুঝতে হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, না হলে তো এই জিনিসগুলো হতেই থাকবে। এদের বার্তা তো আরো মানে সেই লেভেলে বেড়ে যাবে না হলে।